নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞানবিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। উপাসক আমাদের পেজ নাম্বার কত? আমাদের 73 নাম্বার পেজ। শুরু করেন। শুক্রবার নাম একটি ত্রয়ী বা তিনটি করে বর্ণনা। 10 প্রকার আয়তন অব্যাকৃত। দুই প্রকার আয়তন, কখনো কখনো কুশল, কখনো কখনো অকুশল, কখনো কখনো অব্যাকৃত। এখানে 10 প্রকার আয়তন অব্যাকৃত বলছে। তোমার এগুলো কি এখানে আছে কয়টা? এগুলো কোনগুলা? দ্বাদশ আয়তন না? আচ্ছা, এগুলো ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, এগুলো সব অব্যাকৃত। দুই প্রকার আয়তন, কখনো কখনো কুশল, কখনো কখনো অকুশল, কখনো কখনো অব্যাকৃত। 10 প্রকার আয়তনকে বলা উচিত উহারা সুখ বেদনা সম্পৃক্ত, দুঃখ বেদনা সম্পৃক্ত অথবা অদুঃখ অসুখ বেদনা সম্পৃক্ত। মন আয়তন কখনো কখনো সুখ বেদনা সম্পৃক্ত, কখনো কখনো দুঃখ বেদনা সম্পৃক্ত, কখনো কখনো অদুঃখ অসুখ বেদনা সম্পৃক্ত। ধর্মায়তন কখনো কখনো সুখ বেদনা সম্পৃক্ত, কখনো কখনো দুঃখ বেদনা সম্পৃক্ত, কখনো কখনো অদুঃখ অসুখ বেদনা সম্পৃক্ত। কখনো কখনো বলা অনুচিত উহা অর্থাৎ ধর্মায়তন সুখ বেদনা সম্পৃক্ত অথবা দুঃখ বেদনা সম্পৃক্ত অথবা অদুঃখ অসুখ বেদনা সম্পৃক্ত। 10 প্রকার আয়তন বিভাগ নহে, বিয়োগধর্মী ধর্ম নহে। দুই প্রকার আয়তন, কখনো কখনো বিভাগ, কখনো কখনো বিয়োগধর্মী, কখনো কখনো বিভাগ নয়, বিয়োগধর্মী ধর্ম নহে। 5 প্রকার আয়তন উপাদীন্য, তৃষ্ণা, মিথ্যা দৃষ্টি ও মানবশে গৃহীত। এই 10 প্রকার যে লিখছে, 10 প্রকারকে কিন্তু আলাদা করে করা হয়নি, এখানে আর দেখানো হয়নি না না বলতে। তো এটা তো ব্যতিক্রম না কথাগুলো।
বান্ধব এখানে আমার ওই উপরে পড়ে দিয়ে 3 নম্বর প্রশ্ন জিজ্ঞাসা প্রশ্ন আকারে বিভাজন, দ্বাদশ আয়তন, চক্ষু আয়তন, রূপ আয়তন। বান্ধব ওইটা ওইটা ওই দ্বাদশ নয় তো বান্ধব এখানে, হুম আপনি যেটা বলছেন সেটা নয়, এটা আমরা যেটা মনে করছি এখানে দ্বাদশ আয়তন, চক্ষু আয়তন, রূপ আয়তন, শ্রোত্র আয়তন, শব্দ আয়তন, ঘ্রাণ আয়তন, হুম গন্ধ আয়তন, জিহ্বা আয়তন, রস আয়তন, কায় আয়তন, স্পর্শ আয়তন, মন আয়তন, ধর্ম আয়তন। হুম তাহলে এটার বাইরে কি আবার অন্য আয়তন বলতেছেন আপনি? না না বলতে আমি ওই আর কথা বলছিলাম যে ওইটা কি বলে দ্বাদশ, ও এসে লেগেছে বন্ধু, দ্বাদশ নিদান, হ্যাঁ দ্বাদশ নিদানও আমি করছিলাম তো এই কথা বলতেছি। এখানে দ্বাদশের মধ্যে 10 প্রকার আয়তন অব্যয়কৃত। কোন 10 প্রকার এটা হুম, কিন্তু আর এখানে লেখা হয় নাই, এটাই বলতেছি আর না লেখা হয়নি ওইখান থেকে 10টা অব্যাকৃত আর 2টা ইয়ে করছে বলতে, ওই 2টা লেখা হয়নি, ঠিক আছে। এই 2টাও লেখা হয় নাই, 10টাও লেখা হয় নাই। ও আচ্ছা, এখানে 12টা লিখে দিয়েছি সরাসরি, 6টা 6টা 12টা। এটা এই, সম্পূর্ণ লাগতেছে না আর কি বিষয়টা, না? হম 10 প্রকার আয়তন বিপাকও নহে, বিপাক ধর্মীয় নহে। 2 প্রকার আয়তন কখনো 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 বিপাক, বিপাক। কখনো কখনো বিপাক ধর্মী, কখনো কখনো বিপাক ও নহে, বিপাক ধর্মীয় নহে। এখানে 10-এর মধ্যে আমরা যদি মন আয়তনকে বাদ দিলে, মন এবং ধর্ম এই দুইটাকেও বাদ দিলে আর বাকি 10টা থাকে। ওই 10টাকে হিসাব করলে চক্ষু আয়তনকে অব্যয়াকৃতই বলা চলে শুধু। চক্ষু আয়তন শুধুমাত্র চক্ষু আয়তন যদি হয়, হ্যাঁ এটা অব্যয়াকৃত বলা। চক্ষু, হ্যাঁ ওইটাতে বানতে ঠিক আছে, হ্যাঁ। তারপরে সেই ক্ষেত্রে হইলে আপনার মন 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 যুক্ত হলে বানতে অব্যাকৃত বলা যাবে না, মন যুক্ত হইলে আর অব্যয়াকৃত বলা যাবে না। যাবে না তো, মন আর ধর্ম তাহলে এই জন্য নিচে দিছে বানতে, হুম 10টা পরে হুম, মন আর ধর্ম দিছে। ঠিক আছে, হুম, ঠিক আছে, তাহলে মিলছে। ওই 2টা বানতে ঠিক আছে, হ্যাঁ। কালকে কিছু একটা বাইর করার কথা ছিল। গতকাল হুম, নাকি আমরা বাইর করে ফেলছিলাম কালকে? ওই যে বানতে সূক্ষ্মরূপ, 16 প্রকার সূক্ষ্মরূপ। ও আচ্ছা, যাই হোক, তারপরে 5 প্রকার। 5 প্রকার আয়তন উপাদীন্য, তৃষ্ণা, মিথ্যা দৃষ্টি ও মানবশে গৃহীত। 5 প্রকার আয়তন হম গৃহীত, মানবশে গৃহীত, যেমন রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ। এই 5টা, এই 5টাকে যদি ধরি, এগুলো হ্যাঁ আসক্তির বিষয় বা যোগ্য, আসক্তির যোগ্য। বানতে। তো সেম ভাবে আবার এই ধর্মায়তনও কি আসক্তির যোগ্য নয়? অবশ্যই আসক্তির যোগ্য। ধর্মায়তন আসক্তির যোগ্য মানতে মানতে, ধর্মায়তন তো ওই 5টা দিয়ে তো আসতেছে, সে কারণে আর কি। ও 5টা দিয়ে আসতেছে, হ্যাঁ সে কারণে ওইটাকে ইয়ে করে নাই আর কি এখানে, নাকি? এটাই হবে আর কি, এটা ছাড়া তো আর কেমনে তো। ওই 5টি দাঁত দিয়ে আসতেছে তো, সে কারণে এটা উৎপন্ন হচ্ছে ধর্ম আয়তন, সে কারণে। হ্যাঁ, ঠিক আছে, এটাতে যুক্তি আছে কথা। হম এটা ছাড়াও ধর্মায়তন তো আসার তো উপায় আছে, আসে। মন ধরে, হ্যাঁ কিন্তু মানতে এখানে তো আমরা ওই যেটা পড়ছি হ্যাঁ মন আর ধর্ম ওই 2টা বাদ, তো এখানে ধরো ওই 10 প্রকার দিয়ে কথা হচ্ছে বন্ধু, সে কারণে আর কি। ও, আচ্ছা, ওই দুইটা ইয়ে করে দিলে তাইলে ওই 2টা আসলে তোমাদের সবকিছু আসতেছে। ঠিক আছে। তারপরে তৃষ্ণা, মিথ্যা দৃষ্টি, মানবশিক গৃহীত, উপাদানীয়, আসক্তির বিষয় বা যোগ্য, শব্দায়তন, অনুপাদীন্য,
চার প্রকার আয়তন, কখনো কখনো উপাদান উপাদানীয়। এখানে চারটা আসলো কেন বলতে? হ্যাঁ, অর্থাৎ শব্দায়তন উপাদিন্য থেকে উপাদানীয় যাবতীয় কথা ওইখানে একটা দিছে না, যাবতীয় সবকিছুই হবে। আসক্তি বিষয়ের যোগ্য বলা হচ্ছে বান্তিকের হ্যাঁ, উপাদানীয়। উপাদানীয়। হ্যাঁ, তারপরে শব্দায়তন অনুপাদিন্য উপাদানীয়। ওটার মতো একই কথা, ঠিক আছে। সেম। তারপরে বলছে চার প্রকার আয়তন, কখনো কখনো উপাদিন্য উপাদানীয়, এখানে একটা কখনো কখনো অনুপাদিন্য উপাদানীয়, কখনো কখনো অনুপাদানীয়। অনুপাদানীয় বলতে এখানে কি বলা হচ্ছে যে ঠিক একটা দেখেন তো। অবিদ্যমান। ইংরেজি অনুবাদে উক্ত অংশটি অবিদ্যমান বলা হচ্ছে এখানে পালিতে। সিয়া অনুপাদানীয়া। সিয়া অনুপাদানীয়। চারটি অনুপাদানীয় ইংরেজি অনুবাদে বলতে কখনো উক্ত কখনো অংশটি অবিদ্যমান। অবিদ্যমান থাকে, মানে উপাদান অবিদ্যমান থাকে আর কি। কোন চার প্রকার এবং তাহলে চার প্রকার সেটি আয়তন, কখনো কখনো উপাদিন্য উপাদানীয়, কখনো কখনো উপাদিন্য উপাদানীয়, কখনো কখনো অনুপাদানীয়। তাইলে এখানে কোন চার প্রকার ধরবো আমরা? তো ফেঁস লাগে গেছে না। আচ্ছা বলছে দুই প্রকার আয়তন, কখনো কখনো উপাদিন্য উপাদানীয়, কখনো কখনো অনুপাদিন্য উপাদানীয়, কখনো কখনো অনুপাদিন্য উপাদানীয়। দুই প্রকার অনুপাদানীয় হলো বা মনোআয়তনকে ধরলাম। মন আয়তন আর ধর্ম আয়তন। হ্যাঁ, এই দুইটাকে ধরলাম, এটা তো ঠিক আছে, কিন্তু চার প্রকারটাকে কি ধরবো এখন? তাহলে বলতে ঠিক আছে তো। তাইলে কেমনে ঠিক আছে? ওই দুইটা বাদ দেওয়া চারটা না, শব্দ, গন্ধ, রস, জীব, না, মিলবে না, ওখানে পাঁচটাই থাকতে হবে। ওখানে পাঁচ রাখতে হবে না। হুম, আচ্ছা, তারপরে 10 প্রকার আয়তন, অসংশ্লিষ্ট সংশ্লেষিক। দুই প্রকার আয়তন, কখনো কখনো সংশ্লিষ্ট সংশ্লেষিক, কখনো কখনো অসংশ্লিষ্ট সংশ্লেষিক, কখনো কখনো অসংশ্লিষ্ট অসংশ্লেষিক। 10 প্রকার আয়তন, অবিতর্ক অবিচার। মন আয়তন, কখনো কখনো সবিতর্ক সবিচার, কখনো কখনো অবিতর্ক বিচার মাত্র, কখনো কখনো অবিতর্ক অবিচার। ঠিক আছে, ধর্ম আয়তন বলতে ঠিক আছে, আগের মতো সেম পে করে যান। এরপরে চলে যাবো বলতে হুম, সবগুলো আগের মতো আছে। হ্যাঁ, এখন দুকে যাবো, দুকে 171 নম্বর। হ্যাঁ, দুঃখ। ওটা আমরা বলছিলাম যে একটি করে। হুম, এখন যুগ্ম দুটি করে মন না, 11 প্রকার আয়তন হেতু নহে। এখানে বলতে আবার 11 প্রকার আসছে বলতে। তাহলে একাদশ প্রকার ধর্মকে বাদ দিছে বলতে এখানে আর কি। ধর্ম আয়তন, কখনো কখনো তো, তাহলে ধর্ম আয়তন তো দুইটা, মন এবং ধর্ম। মন বাদ দিয়ে শুধু ধর্মায়তন। এখানে বাংলাদেশ শুধু ধর্ম আয়তন দিছে, তার কারণ হচ্ছে ওই পাঁচটা মনায়তন বা দিয়ে যে। হ্যাঁ মনায়তন বাংলাদেশ, ওই একাদশের মধ্যে মনায়তন ঢুকে গেছে। হ্যাঁ, হুম, কারণ মন আয়তন তো বলতে একা একা উৎপন্ন করতে পারে না, তো ওই ধর্মটা লাগবে তো। বা তো ওইভাবে বলা হচ্ছে নাকি? একাদশ প্রকার আয়তন আয়তন হেতু হেতু নহে। নহে। একাদশ প্রকার আয়তন হেতু নহে, দেখেন তো হিসাব মিলাইয়া। হেতু নহে
হেতু নহে বলতে চোখের সঙ্গে লোভ দেশ মোহ অলোপ দেশ মোহ এগুলো কোনো রকমের ব্যাপার চোখের সঙ্গে নাই, মিশাইলে মিশতেছে যে পরে না মিশালে আর কি, না মিশালে নাই, শুধু চোখের সাথে। তাইলে একইভাবে সবগুলোতেই নাই, এবং মনের মধ্যেও নরমালি নাই। মন তো এমনি নরমালি স্বচ্ছ, তাই না? স্বচ্ছ নাই, ওই ধর্মটা যুক্ত হলে তো হবে, এখানে সমস্যা হচ্ছে এখানে। যুক্ত হইলেই ধর্ম, সেজন্য ধর্ম হেতু যুক্ত। ধর্ম কখনো কখনো হেতু, কখনো কখনো হেতু নয়, মানে হ্যাঁ ধর্মের মধ্যে ঠিক আছে মিলছে। ঠিক আছে বলতে, মানে এগুলো খুব সূক্ষ্ম বিষয়, এগুলো আসলে ভাববা করেছি, ভালো হয়েছে। আচ্ছা, 10 প্রকার আয়তন অহেতুক। এবার এভাবে এইসব বাদে এবার কি বুঝবেন? ওখানে একাদশটা মিলেছেন, যাই হোক সারা গেছে। এখন ওখানে এখন মধ্যে ওই মন আত্ম দুটো বাদ দিছে, আবার মন আত্ম দুটো বাদ দিছে। এখন এখানে মন আত্ম দুটো বাদ দিছে। এরকমই তো হওয়ার কথা, না তো হবে না, মিলবে না, তাই না? আমরা মিলাচ্ছি আর কি, এমনি মন ইয়ে করে করে, কিন্তু সমাধান লেখা নাই, সমাধান লেখা নাই। তবে এটা ছাড়া আরো তো অন্য কিছু মিলতেছে না, আমাদের মিলে না তো, নাকি? এগুলো অট্টকথা বাইরে হলে তারপরে দেখবো আর কি। ও আচ্ছা, হ্যাঁ এটা তো মূল বই, হ্যাঁ এটা মূল বই, এগুলোর অট্টকথা আছে তো। বন্ধু এটা অর্থকথা কি বের করছেন? এটার অর্থকথা বের হয় নাই বোধহয় এখনো, বিভঙ্গের বের হয় না? না। ও আচ্ছা, আমার যেটা বোধ কল্পনা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। দুই প্রকার আয়তন, কখনো কখনো সহেতুক, কখনো কখনো অহেতুক। 10 প্রকার আয়তন হেতু বিপ্রযুক্ত। দুই প্রকার আয়তন কখনো কখনো হেতু সম্প্রযুক্ত, কখনো কখনো হেতু বিপ্রযুক্ত। 10 প্রকার আয়তন সম্বন্ধে বলা উচিত হেতু অথচ সহেতুক, অথবা সহেতুক কিন্তু হেতু নয়। মন আয়তনকে বলা উচিত হেতু অথচ সহেতুক, কখনো কখনো সহেতুক অথচ হেতু নয়। কখনো কখনো বলা উচিত সহেতুক অথচ হেতু নহে। ধর্ম আয়তন কখনো কখনো হেতু অথচ সহেতুক, কখনো কখনো সহেতুক অথচ হেতু নহে। মানে এগুলো সবগুলো কিরকম, না কিছু দেবো? আচ্ছা, এরপর আসছে একাদশ প্রকার আয়তন সপ্রত্যয়। এখন প্রত্যয় নিষ্প্রত্যয় ঢুকেছে বলতে। ধর্ম আয়তন কখনো কখনো সপ্রত্যয়, কখনো কখনো অপ্রত্যয়। একাদশ প্রকার আয়তন সংস্কৃত। তার মানে এখানে ধর্মকে আবার বাদ দিছে না? এটা হবে না, এই কথাটা ঠিক নেই। একাদশ প্রকার সংস্কৃত, এক প্রকার কি অসংস্কৃত, এরকম হতে পারবে, কখনো হতে পারবে না। অবশ্য কথা আছে আরো একটা বিষয়ে মিলবে, কখনো কখনো এখানে বলতে ধর্মায়তন কখনো কখনো সংস্কৃত, কখনো কখনো অসংস্কৃত পাইছি। অসংস্কৃত কখন ধর্মায়তন? বলতে ধর্মায়তন অসংস্কৃত কখন? ধর্মায়তন অসংস্কৃত হবে যে কখন, এটা যাবতীয় বিষয়গুলোকে ই করা কি,
সব ধর্মকে অনিত্য নাতা দিয়ে শূন্যতে প্রমাণ করা, তাই তো হবে অসত্যবাদ নিব্বানে গেলে হ্যাঁ ওই জায়গায় তো নাকি? হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ সেটাই। এই নির্বাণ, যখন নির্বাণ চিত্ত বা নির্বাণ, তখন তো অসংস্কৃত। এছাড়া সেটাই তো বলতে। এই জন্য একাদশ প্রকার সংস্কৃত, আর এক প্রকার এটা কখনো সংস্কৃত কখনো অসংস্কৃত, জায়গাটা সুন্দর করে মিলছে। হ্যাঁ, ঠিক আছে বলতে। কারণ এছাড়া তো তার হওয়ার কথা না, আমি সেজন্য বলছিলাম বলতে। হ্যাঁ এখন না পারলে ইয়ে না হলে পারা যাবে না, সম্ভব নয়, ওই জায়গায় না গেলে বোঝা যাবে না। রূপায়তন স্বনিদর্শন অর্থাৎ দৃশ্যমান, একাদশ প্রকার আয়তন অনিদর্শন। আর গুলো কোনো কিছু দেখা যায় না, এটা ঠিক আছে। হম 10 প্রকার আয়তন সপ্রতীক, 2 প্রকার আয়তন অপ্রতীক। 10 প্রকার আয়তন রূপ, মনায়তন ও রূপ। ধর্মায়তন কখনো কখনো রূপ, কখনো কখনো অরূপ। এই জায়গায় বুঝছেন, ধর্মায়তন কখনো কখনো রূপ কখনো কখনো অরূপ। আমি অরূপ তো ঠিক আছে বলতে, কখনো কখনো রূপটা হ্যাঁ, রূপ কখন কখন হবে। আমি সেটাই বুঝতেছি বলতে। এই যে 16 প্রকার সূক্ষ্মরূপ যেগুলো টানছিলাম, আমরা পড়ছিলাম, হম ওখানেও ধর্মায়তনের ব্যাপার আছে না, সূক্ষ্মরূপ গুলো টানছে যে স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ ধর্মায়তন টানছে না, সূক্ষ্মরূপ 16 প্রকার। তো বলতে ওইটা কথা বুঝছো কি? ওটা যখন রূপ হয়েছে তখন এটা রূপ না, এমনি ও নর্মালি আচ্ছা, 16 বর্ষিক রূপ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মনে পড়ছে বলতে। হ্যাঁ, আচ্ছা। 10 প্রকার আয়তন লোকীয়, 2 প্রকার আয়তন কখনো কখনো লোকীয়, কখনো কখনো লোকোত্তর। এই মন এবং ধর্ম এগুলো কখনো কখনো হ্যাঁ, ওই লোকোত্তর যেটা হয়, সেই হিসাবে। যে সময় যেটা ইয়ে হয় আর কি। দেখেন সকল আয়তন কোন প্রকারে এক প্রকারে, বিজ্ঞ অন্য প্রকারে বিজ্ঞ নয়। হ্যাঁ, না, এগুলো তো নর্মালি এমনি কোনো মানুষের যতই মাথা ভাঙাভাঙি করুক, কোনোভাবে তো বুঝবে না, এই তো অসম্ভব বই এগুলো। এটা তো আমরাও কিছুই বুঝতাম না, তো এখানে ওগুলো পড়ে আসছে বলে না আমরা বুঝতেছি। ওগুলো পড়ছি বলে, ধর্ম সংজ্ঞানীয় একটু পড়ছি বলে এটা ধরা সম্ভব হচ্ছে। যে নর্মালি যদি কেউ এই বইটা শুধু যদি কেউ পড়তে যায়, তো অসম্ভব কাহিনী। শুরু থেকে পড়লে মানতে বোঝা যাবে না। হ্যাঁ, শুরু থেকে পড়লেও বুঝবে না, এটা বইয়ে শুরু করলেও কেউ বুঝবে না। কারণ উনি তো লিখেও দেন নাই, তো সেই কারণে ভেঙে লিখে দেন নাই তো প্রথমে মানতে, আপনি যেটা বলছিলেন। আচ্ছা, এখন আসব আসছে মানতে, আসবটা পড়বো, একই একই কথা কিন্তু সবগুলো। আচ্ছা, একটু করে 2 লাইন পরিমাণ, তাহলে এটা ভেঙে যাবে আমাদের। একাদশ প্রকার আয়তন আসব নহে। আচ্ছা, মনস করছে ধর্মায়তন কখনো কখনো আসব, কখনো কখনো আসব নহে। ঠিক আছে, ঠিক আছে বন্ধু, 10 প্রকার আয়তন আসব, ঠিক আছে। বাকিগুলো সব একই। আবার হচ্ছে একাদশ প্রকার আয়তন সংযোজন নহে, ধর্মায়তন কখনো কখনো সংযোজন, কখনো কখনো সংযোজন নহে। এইটুকু ঠিক আছে। আচ্ছা, সুকুমার আসছে মনে হয়, আমরা কি চলে যাচ্ছি? সুকুমার ঠিক আছে নাকি? হ্যাঁ, ঠিক আছে দাদা। এগুলো আগের কথা সব আর কি। একাদশ প্রকার আয়তন ওগো নহে, একেবারে ধাতু বিহঙ্গ জন্ম নইলে বেতন একই, মানে পুরো আগে জিন ফুরে এসছি, সেম গুলোর সঙ্গে আবার ওই ইয়াগুলোর যুক্ত মানে একদম ক্লেশ ক্লেশ থেকে আয়তন থেকে ধর্ম আয়তন থেকে সংযোজন, কাম বছর উপবছর অরূপ বছর, এভাবে ভাগ করছে আর কি। আভ্যন্তরীণ বাহ্যিক, তারপরে
আলম্বন আছে, আলম্বন নাই, পরমাস, এগুলো আচ্ছা, এখানে 6 প্রকার আয়তন আভ্যন্তরীণ, 6 প্রকার আয়তন বাহ্যিক, 9 প্রকার আয়তন বাধা। আচ্ছা, তাহলে ওই এটা বাদ গেছে না? আয়তন ক্লেশ আয়তন বিভঙ্গ বিশ্লেষণ সমাপ্ত। বাদ ধাতু বিভঙ্গ দশা আকারে বিশ্লেষণ এখানে সমাপ্ত। 3 নাম্বার ধাতু বিভঙ্গ। ধাতু দেখে টিকা আছে, টিকাটা পড়ে নিয়ে আত্মানু সাবাবাং দারেন্তি ধাতুয়, যারা নিজ নিজ স্বভাব ধারণ করে, অর্থাৎ আত্মার স্বভাব ধারণ করে না, তারা ধাতু। সূত্র অনুসারে বিভাজন 172 নম্বর। 6 প্রকার ধাতু: পৃথিবী, আপ, তেজ, বায়ু, আকাশ, বিজ্ঞান ধাতু। এটা পুরো শেষ, বুঝছেন? সারা জগতে এই 6 প্রকার ধাতু ছাড়া আর কোনো কিছু নাই। ওদিকে নামরূপ বলি না আমরা, বানতে চারি, আমরা তো চারি মহাভূত ধাতু থেকে বাড়াইছে আর কি। এখানে কয়টা আকাশ ধাতু, বিজ্ঞান ধাতু নিয়ে আসছে না? পুরো নামরূপ আর কি, এটাও নামরূপ। পুরো নাম, হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ পুরো নাম টুক 6টা করছে বলছে, ঠিক আছে। ও আচ্ছা, হ্যাঁ বানতে কি হয়েছে হচ্ছে। এই 6 প্রকার ধাতু দিয়ে পুরো জগৎ চলে আসছে, জগতের কোনো কিছু আর বাকি নেই। আচ্ছা, 173 নম্বর। তন্মধ্যে পৃথিবী ধাতু কাকে বলে? পৃথিবী ধাতু দ্বিবিধ, আধ্যাত্মিক আছে, বাহ্যিক আছে। তন্মধ্যে আধ্যাত্মিক তথা আভ্যন্তরীণ পৃথিবী ধাতু কাকে বলে? যা আধ্যাত্ম, ব্যক্তিগত, কঠিন, শক্ত, ঘন, কাঠিন্য, আভ্যন্তরীণ অর্থাৎ তৃষ্ণা ও মিথ্যা দৃষ্টি বসে গৃহীত, যেমন কেশ, লোম, নখ, দন্ত, ত্বক, মাংস, স্নায়ু, অস্থি, অস্থিমজ্জা, বৃক্ক, হৃদয়, যকৃৎ, ক্লোম, প্লীহা, ফুসফুস, বৃহদান্ত্র, ক্ষুদ্রান্ত্র, উদর্য, মল অথবা অন্যান্য যা কিছু আছে, যা আধ্যাত্ম, ব্যক্তিগত, কঠিন, শক্ত, ঘন, কাঠিন্য, আভ্যন্তরীণ গৃহীত, একে আধ্যাত্মিক পৃথিবী ধাতু বলে। তন্মধ্যে বাহ্যিক পৃথিবী ধাতু কাকে বলে? যা বাহ্যিক, কঠিন, শক্ত, ঘন, কাঠিন্য, বাহির অগৃহীত, যেমন লোহা, তামা, টিন, সীসা, চাঁদি, মুক্তা, মণি, বৈদুর্যমণি, শঙ্খ, শিলা, প্রবার, রূপা, স্বর্ণ, পদ্মরাগ মণি, মশার গল্ল অর্থাৎ বিরলক্ষী, যা দ্বারা অন্ধকারে দেখা যায়। মানে কি এটা কি বলতে? বিড়াল, আচ্ছা বিড়াল চোখ দিয়ে দেখা যায় সেটা? বিড়ালের দেখে বিড়ালের চোখগুলো রাত্রে জ্বলে দেয়, বিড়াল কুত্তা। ওই তো বাদ দেন না। তৃণ, কাষ্ঠ, কঙ্কর, নুড়ি, বালুকণা, ভূমি, পাথর, পর্বত অথবা অন্যান্য যা কিছু আছে, বাহ্যিক, কঠিন, শক্ত, ঘন, কাঠিন্য, বাহির, তৃষ্ণা ও মিথ্যা দৃষ্টি বসে অগৃহীত, ইহাকে পৃথিবী ধাতু বলে। যা আধ্যাত্মিক বৃহধাতু এবং যা বাহ্যিক বৃহধাতু, তাদের একত্রিত ভাবে রাশিকৃত সংক্ষিপ্ত আকারে পুঞ্জীভূত যে সংগ্রহ, তাকে সমষ্টিগত ভাবে পৃথিবী ধাতু বলে। এটা এমনি জাস্ট পৃথিবী ধাতুর সংখ্যা বা ভাগ বেশি বলে, এজন্য এগুলোকে পৃথিবী ধাতু বলা হয়েছে। নরমালি এগুলো চারি ধাতু। এটা এগুলোর জন্য অনেক সময় বিভ্রান্ত হয়ে যায় মানুষ, তাইলে এগুলোই পৃথিবী ধাতু। ওই চারি ধাতু সম্পর্কে বিস্তারিত না জানলে বিভ্রান্ত হবে তো অবশ্যই। যদিও বা এগুলোকে পৃথিবী ধাতু বলছে, কিন্তু এগুলো অবশ্যই চারি ধাতু এখানে আছে, এটাই। তারপরে চারি ধাতু ছাড়া, হ্যাঁ
পাঁচটা তো নাই বলতে রূপের মধ্যে। 174 নম্বর, তন্মধ্যে আপধাতু কাকে বলে? আপধাতু দ্বিবিধ। আধ্যাত্মিক আছে, বাহ্যিক আছে। তন্মধ্যে আধ্যাত্মিক আপদার্থ কাকে বলে? যা আধ্যাত্ম ব্যক্তিগত আপ সংশক্তি, আটালো আসঞ্জন একত্রে সংবদ্ধ থাকা, আবদ্ধ, রূপের বন্ধনত্ব, আভ্যন্তরীণ গৃহীত, যেমন পিত্ত, শ্লেষা, পুজ, রক্ত, ঘর্ম, মেদ, অশ্রু, চর্বি, তুতু, সিগ্নি, লসিকা, মূত্র, আরো অন্যান্য যা কিছু আছে। আধ্যাত্ম ব্যক্তিগত আঠালো আসঞ্জন আবদ্ধ, রূপের বন্ধনত্ব, আভ্যন্তরীণ গৃহীত, ইহাকে আধ্যাত্মিক আপধাতু বলে। তন্মধ্যে বাহ্যিক আপধাতু কাকে বলে? যা বাহ্যিক আঠালো আসঞ্জন আবদ্ধ, রূপের বন্ধনত্ব। কি বলছে? ঠিক আছে, বলে। বাহির অগৃহীত, যেমন মূল রস, কাণ্ডরস, ত্বকরস, পত্ররস, পুষ্পরস, ফলরস, দুধ, দই, ঘৃত, মাখন, তৈল, মধু, গুড়, ভূমি বা আকাশের জলরাশি। আরো অন্যান্য যা কিছু আছে, যা বাহ্যিক আঠালো আসঞ্জন আবদ্ধ, রূপের বন্ধনত্ব, বাহির অগৃহীত, ইহাকে বাহ্যিক আপধাতু বলে। যা আধ্যাত্মিক আপধাতু বা বাহ্যিক আপধাতু, তাদের একত্রিতভাবে রাশিকৃত সংক্ষিপ্ত আকারে পুঞ্জীভূত যে সংগ্রহ, তাকে সমষ্টিগত ভাবে আপধাতু বলে। 175, তন্মধ্যে তেজধাতু কাকে বলে? তেজধাতু দ্বিবিধ। বা এগুলো পড়ে যাবো নাকি? আধ্যাত্মিক আছে, বাহ্যিক আছে। তন্মধ্যে আধ্যাত্মিক তেজধাতু কাকে বলে? যা আধ্যাত্ম ব্যক্তিগত, তেজ, অগ্নি, তেজগত, উষ্ণ, উষ্ণতা, উত্তাপ, উত্তপ্ত, আভ্যন্তরীণ গৃহীত, যেমন যদ দ্বারা কেউ সন্তপ্ত উত্তপ্ত হয়, যদ দ্বারা কেউ জীর্ণ জরাগ্রস্ত হয়। ও আচ্ছা, হ্যাঁ। যদ দ্বারা কেউ দগ্ধ হয়, যদ দ্বারা ভুজিত, পানকৃত, খাদিত, সাধিত আহার্য বস্তু সম্যকরূপে পরিপাক হয়। আরো অন্যান্য যা কিছু আছে, যা আধ্যাত্ম ব্যক্তিগত, তেজ, তেজগত, উষ্ণ, উষ্ণতা, উত্তাপ, উত্তপ্ত, আভ্যন্তরীণ গৃহীত, ইয়াকে আধ্যাত্মিক তেজধাতু বলে। তন্মধ্যে বাহ্যিক তেজধাতু কাকে বলে? যা বাহ্যিক, তেজ, তেজগত, উষ্ণ, উষ্ণতা, উত্তাপ, উত্তপ্ত, বাহির অগৃহীত, যেমন কাষ্টাগ্নি, পলাল, খড়, আচ্ছা, অগ্নি, তৃণাগ্নি, গোময় অগ্নি, তুষগ্নি। গোময় অগ্নিটা কি বলতে? ওই যে আমরা পুরোনো দিনে গুন্ডা দিয়ে আগুন জ্বালাইতাম, যে ভাত রান্না করতাম। অগ্নি, জঞ্জাল, আবর্জনা অগ্নি, বজ্র অগ্নি, বৈদ্যুতিক অগ্নি, অগ্নি সন্তাপ, সূর্য সন্তাপ, কাষ্ঠ স্তূপতে উৎপন্ন সন্তাপ, উত্তাপ, তৃণস্তূপতে উৎপন্ন সন্তাপ, ধান্য স্তূপতে উৎপন্ন সন্তাপ, পণ্য মালপত্র স্তূপতে উৎপন্ন সন্তাপ। আরো অন্যান্য যা কিছু আছে, যা বাহ্যিক, তেজ, তেজগত, উষ্ণ, উষ্ণতা, উত্তাপ, উত্তপ্ত, বাহির অগৃহীত, ইয়াকে বাহ্যিক তেজধাতু বলে। যা আধ্যাত্মিক তেজধাতু এবং যা আধ্যাত্মিক তেজধাতু এবং যা বাহ্যিক তেজধাতু, তাদের একত্রিতভাবে রাশিকৃত সংক্ষিপ্ত আকারে যে সংগ্রহ, তাকে সমষ্টিগতভাবে তেজধাতু বলে। আচ্ছা, 176 নম্বর, তন্মধ্যে বায়ুধাতু কাকে বলে? বায়ুধাতু দ্বিবিধ। আধ্যাত্মিক আছে, বাহ্যিক আছে। তন্মধ্যে আধ্যাত্মিক বায়ুধাতু কাকে বলে? যা আধ্যাত্ম ব্যক্তিগত, বায়ু, বায়ুময়, রূপের অস্থিরতা বা চঞ্চলতা। আভ্যন্তরীণ গৃহীত, যেমন সূর্যস্থ, ঊর্ধ্বগামী বায়ু, উদগার, অধোগামী বায়ু,
কুক্ষিশয় বায়ু, উদরাশ্রিত বায়ু, কোষ্ঠাশয় বায়ু, অন্তরাশ্রিত বায়ু। শরীরস্থ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে সঞ্চারণকারী বায়ু। এগুলো আমাদের ওই শ্রদ্ধেয় পাদিপান্তের আগের দেশমাতে এগুলো সুন্দর করে দিছে, এগুলো সবগুলো এখান থেকে আসছে দেখি বান্ধে। বায়ু 1 নম্বর, ঠিক আছে। পালি হচ্ছে শক্ত কবাত, শস্ত্রক না কি লিখছে, হ্যাঁ। শরীর অভ্যন্তরে যে সঞ্চিত বায়ু, ছুরি, কাঁচি প্রভৃতি শস্ত্র দ্বারা কাটার ন্যায় বিদ্ধকর থাকে। ও আচ্ছা, বাত বেদনা, মর্মান্তিক বা উগ্র কর্তনকারী বেদনা বা দৈহিক যন্ত্রণা। শস্ত্রক বায়ু। কুরক বায়ু 2, পালি কুরুক কবাত। খুর দ্বারা কর্তন করার ন্যায় শরীর অভ্যন্তরে যে সঞ্চিত বায়ু বিদ্ধকর থাকে। আমাদের শরীরের মধ্যে বিভিন্ন সময় ব্যথা বেদনা লাগে, যে মনে হচ্ছে কেটে যাচ্ছে ভিতরে, এরকম মনে হয় না? এগুলো সব বায়ু ধাতু প্রকোপ। হ্যাঁ বাদ, আমি অনুভূত করার চেষ্টা করতেছি খুর দ্বারা একটা, মনে পড়তেছে কিনা। ওইটা ঠিক আছে, শস্ত্র ঠিক আছে, শাস্ত্রক সেম, শাস্ত্রক এবং শস্ত্রটা ঠিক আছে, দুটোটা সেম। না শস্ত্রটা ঠিক আছে, আমার মানে অনুভূতি হয়েছিল, মনে পড়ছে আর কি, কিন্তু এটা মনে পড়তে যাও। তারপর 3 নাম্বার বলছি, এটা এখন ভবিষ্যতে হলে হলবো আর কি, বলতে স্মৃতি করা যাবে আর কি, লিস্ট। উৎপলক বায়ু 3 নাম্বার। পানি উৎপলকবাত, শরীরের মধ্যে নরক যন্ত্রণা প্রদানকারী বাতাস বা বায়ু। আচ্ছা, আশ্বাস প্রশ্বাস আরো অন্যান্য যা কিছু আছে, যা আধ্যাত্ম ব্যক্তিগত বায়ু, বায়ুময় রূপের অস্থিরতা, আভ্যন্তরীণ গৃহীত, ইয়াকে আধ্যাত্মিক বায়ু ধাতু বলে। তন্মধ্যে বাহ্যিক বায়ু ধাতু কাকে বলে? যা বাহ্যিক বায়ু, বায়ুময় রূপের বিচরণশীলতা, বাহির অগৃহীত, যেমন পূর্ব দিকে প্রবাহিত বায়ু, পশ্চিম দিকে প্রবাহিত বায়ু, উত্তর দিকে প্রবাহিত বায়ু, দক্ষিণ দিকে প্রবাহিত বায়ু, রজপূর্ণ বায়ু, বিশুদ্ধ রজহীন বিশুদ্ধ বায়ু, শীতল বায়ু, উষ্ণ বায়ু, মৃদু বায়ু, প্রচন্ড বায়ু, কালো বায়ু। কালো বায়ু বলতে কি বলা হচ্ছে? সাময়িক বাতাস, কালো মেঘের সেই প্রবাহিত বায়ু। আচ্ছা, এটা কালো বায়ু বলা আছে। প্রলয়ঙ্কর বায়ু, ঊর্ধ্ব আকাশে প্রবল বেগে প্রবাহিত বাতাস, পক্ষ বায়ু, পাখির ডানার আঘাতে উৎপন্ন বায়ু। সুপর্ণ বা গরুর পক্ষীর ডানার আঘাতে উৎপন্ন বায়ু। তালপাতার পাকার বায়ু, অন্যান্য পাকার বায়ু, আরো অন্যান্য যা কিছু আছে, যা বাহ্যিক বায়ু, বায়ুপূর্ণ রূপের বিচরণশীলতা। বাহির তৃষ্ণা ও মিথ্যা দৃষ্টিবশে অগৃহীত, ইয়াকে বাহ্যিক বায়ু ধাতু বলে। যা আধ্যাত্মিক বায়ু ধাতু এবং যা বাহ্যিক বায়ু ধাতু, তাদের একত্রিতভাবে রাশিকৃত সংক্ষিপ্তাকারে যে সংগ্রহ, তাকে সমষ্টিগতভাবে বায়ু ধাতু বলে। 177, তন্মধ্যে আকাশ ধাতু কাকে বলে? আকাশ ধাতু দ্বিবিধ, আধ্যাত্মিক আছে, বাহ্যিক আছে। তন্মধ্যে আধ্যাত্মিক আকাশ ধাতু কাকে বলে? যা আধ্যাত্ম ব্যক্তিগত। আকাশ মুক্ত স্থান বা ফাঁকা স্থান, শূন্য স্থান। বিবর ছিদ্র, রন্ধ্র, রক্ত মাংসের দ্বারা অসংস্পৃষ্ট স্থান। আভ্যন্তরীণ তৃষ্ণা ও মিথ্যা দৃষ্টি বসে অগৃহীত,
যেমন কর্ণছিদ্র, নাসিকা ছিদ্র, মুখদ্বার, শরীরের যে শূন্যস্থান দ্বারা প্রাণীগণ ভুজিত, পানকৃত, খাদিত, সাধিত আর্য বস্তু গলাৎকরণ করে। যে শূন্যস্থানে ভুজিত, পানকৃত, খাদিত, সাধিত আর্য বস্তু সংস্থিত হয়, যে শূন্যস্থান দিয়ে সেই ভুজিত, পানকৃত, খাদিত, সাধিত আর্য বস্তু অধোভাগে নির্গমন করে। আরো অন্যান্য যা কিছু আছে যা দত্ত ব্যক্তিগত। আকাশ, ফাঁকা স্থান, শূন্য, শূন্যস্থান, বিবর, রন্ধ্র, রক্ত মাংসের দ্বারা অসংস্পৃষ্ট স্থান, আভ্যন্তরীণ তৃষ্ণা ও মিথ্যা দৃষ্টিবশে গৃহীত, ইহাকে আধ্যাত্মিক আকাশ ধাতু বলে। তন্মধ্যে বাহ্যিক আকাশ ধাতু কাকে বলে? যা বাহ্যিক আকাশ, ফাঁকা স্থান, শূন্য, শূন্যস্থান, বিবর, রন্ধ্র, চারি মহাভূতের দ্বারা অসংস্পৃষ্ট, বাহির, মিথ্যা ও তৃষ্ণা মিথ্যা দৃষ্টিবশে অগৃহীত, যাকে বাহ্যিক আকাশ ধাতু বলে। যা আধ্যাত্মিক আকাশ ধাতু এবং যা বাহ্যিক আকাশ ধাতু তাদের একত্রিত ভাবে রাশিকৃত সংক্ষিপ্ত আকারে যে সংগ্রহ তাকে সমষ্টিগত ভাবে আকাশ ধাতু বলে। একশো 78 তার মধ্যে বিজ্ঞান ধাতু কিরূপ? চক্ষু বিজ্ঞান ধাতু। আচ্ছা, টিকা 1, কুশল কুশলের বিভাগ ভেদে 2 প্রকার। চক্ষু বিজ্ঞানী চক্ষু বিজ্ঞান ধাতু 2 প্রকার। শ্রোত বিজ্ঞান শ্রোত বিজ্ঞান ধাতু, তদ্রূপ ঘ্রাণ বিজ্ঞান ধাতু, জিহ্বা বিজ্ঞান ধাতু, কায় বিজ্ঞান ধাতু। এই পঞ্চবিজ্ঞানকে ধাতু বলে কেন? অত্রকাররা বলেন যা নিজ নিজ স্বভাব ধারণ করে, অর্থাৎ আত্মার স্বভাব ধারণ করে না, তাই ধাতু। এই পঞ্চবিজ্ঞানের স্বভাব স্ব বস্তুর কৃত্য জানন। এই পঞ্চবিজ্ঞানের স্বভাব স্ব বস্তুর কৃত্য জানন। চক্ষু বিজ্ঞানের স্বভাব চক্ষু বাস্তুর দর্শনকৃত অবগত হওয়া। চক্ষু ভিন্ন অন্য কিছুই এই দর্শনকৃত সম্পাদন করতে পারে না, এবং চক্ষু বিজ্ঞান ভিন্ন অন্য কোনো বিজ্ঞান এই দর্শনকৃত অবগত হতে পারে না। এই দর্শন স্বভাব বিশিষ্টতার কারণে চক্ষু ধাতু এবং দর্শনকৃত জানন স্বভাব বিশিষ্টতার কারণে চক্ষু বিজ্ঞান ও ধাতু সেরূপ অন্যান্য বিজ্ঞান ধাতু বুঝতে হবে। সুন্দর করে দিছে বান্তিটা, যদিও জানা ছিল কিন্তু আরো ক্লিয়ার হয়েছে বান্তে। আচ্ছা, শ্রোত্র বিজ্ঞান ধাতু, ঘ্রাণ বিজ্ঞান ধাতু, জিহ্বা বিজ্ঞান ধাতু, কায় বিজ্ঞান ধাতু, মনোবিজ্ঞান ধাতু, ইহাই বিজ্ঞান ধাতু। ইহাই 6 প্রকার ধাতু। 179 অন্যভাবে 6 প্রকার ধাতু: সুখ ধাতু, দুঃখ ধাতু, সমনুষ্য ধাতু, দৌমনুষ্য ধাতু, উপেক্ষা ধাতু, অবিদ্যা ধাতু। সুখ, দুঃখ, সমনুষ্য, দৌমনুষ্য, উপেক্ষা, অবিদ্যা। আচ্ছা, বান্তে এখান থেকে শুরু করবো, আবার করবো নাকি কালকের বাকি ছিল ওগুলো শেষ করে দিবেন আজকে? উপাসক সুকন বাবু কালকে যেগুলো বাকি ছিল ওই লাইনগুলো একটু পড়েন। 180 থেকে আগামীকাল পড়বো আর কি। বান্তা বাকি ছিল না, মানে সম্প্রজ্ঞানের কথা আসবে মনে হয় আর কি। সম্প্রজ্ঞান পড়েন।
হে ভিক্ষুকগণ, তিনি গমনে, প্রত্যাগমনে, আলোকনে, বিলোকনে, সংকোচনে, প্রসারণে, সংজ্ঞাটি ও পাত্র চিবর ধারণে, অসনে, পানে, পরিপাকে, আস্বাদনে, মূলমূত্র ত্যাগে, গমনে, দাঁড়ানে, উপবাসনে, শয়নে, জাগরণে, আলাপনে, নীরবতায় বিশেষভাবে সতর্ক থাকেন। তারপর ওই লেখাটা আবারও সাথে মানিয়ে একই আর কি বানতে। তিনি এইভাবে ভিতরে বাহিরে কিংবা ভিতরে ও বাহিরে কায়দর্শী হয়ে অবস্থান করেন। তিনি দেহের উৎপত্তি বিনাশ কিংবা তদুভয় প্রকৃতি দেখিয়া অবস্থান করেন। দেহ আছে, তার এই স্থিতি সমুপস্থিত হয়, উহা জ্ঞান ও প্রতিসরণের পক্ষে যথেষ্ট হয়। তিনি অনধীন হইয়া অবস্থান করেন, জগতের কোন বস্তুতে আসক্তি উৎপাদন করেন না। এই রূপে তিনি কায়ী বিষয়ে কায়দর্শী হয়ে অবস্থান করেন। উপাসক বলেন তো। ইজ্জাপতের মতো সম্প্রজ্ঞানও সেম। ইজ্জাপত আমরা কালকে আলোচনা করছিলাম না? বলতে ইজ্জাপত শুধু সোজাসুজি ভাবে 4টা বিষয়: শোয়া, দাঁড়ানো, বসা, হাঁটা। আর সম্প্রজ্ঞান হচ্ছে যে আমাদের সারাদিনের যাবতীয় কার্যক্রমগুলো, প্রত্যেকটা অবস্থার সঙ্গে যখন যেটা করি সেখানেই মনোনিবেশ এবং ওই জায়গা থেকে মন বাইরে যাবে না। আমি পাত্র ধৌত করতেছি, পাত্র ধৌত করার মধ্যেই আমার মন থাকবে এবং মন যখন গভীর বা খুবই একাগ্র হবে তখন মাঝে মধ্যে আমার চিত্ত উন্নত হইলে, চিত্ত গবেষিক হইলে তখন যে কাজ করতেছি ওই কাজ কিভাবে করতেছি, এটার প্রারম্ভ কিভাবে হয়েছে, কেন করতেছি, কি কারণে করতেছি এবং পুরো বিষয়টা কি। এই যে হাতে করতেছে, হাতে কাজ করতেছে, হাত মানে আমার শরীরের উৎপত্তি। এতক্ষণ আমরা যেটা জেনে আসলাম, 4 মহাভূত থেকে তৈরি সহ যাবতীয় আমাদের কর্মজ, ঋতুজ, আহারজ নানাভাবে এটা ক্রমান্বয়ে সৃষ্টি হয়ে এই অবস্থা পর্যন্ত হয়েছে। আর এখনো প্রতি মুহূর্তে প্রতিক্ষণে আমাদের এটা বর্ধন প্রক্রিয়া সঞ্চালনের মাধ্যমে, স্থিতি থাকার প্রক্রিয়া সঞ্চালনের মাধ্যমে এটা স্থিত আছে, সবকিছু সচল আছে এবং সেখানে আমাদের এই মনের ব্যাগ, মনের উপস্থিতিকে কেন্দ্র করে এগুলো সবগুলো সচল, এই কাজগুলো করতে পারতেছি, চলছে। মুহূর্তে মুহূর্তে এই কাজগুলো করার সঙ্গে সঙ্গে আবার ওই জায়গাটাও পুরো দেখে ফেলা, দেখে আসা এবং দেখে দেখে মাঝে মধ্যে 0 গ্রাম উপলব্ধি করা। এটাই হচ্ছে যে ফাইনালি 0 গ্রাম পর্যন্ত হট করে চলে যায় না। শুরুটা এভাবে হয়, আমি খাচ্ছি, চাবানোর সময় চাবাচ্ছি, তারপরে ওখানে মনোযোগ থাকবে, ওখানে আমার মাঝে মধ্যে রস অনুভব হয়, এটা আমি মন দিলে সেটা বুঝতে পারি, ও এটা এখন আমার তিতা লাগতেছে, মিঠা লাগতেছে, অম্ল লাগতেছে, লবণ লাগতেছে। যখন যেটা অনুভূতি সেটা চলছে, এটাকে কেন্দ্র করে আবার নানা জাতীয় কার্যক্রম এর মধ্যে মনোযোগ স্থাপন করলে আবার আরো অনেক রকম কার্যক্রম চলতে থাকে।
জিহ্বার কার্যক্রম তো একটা চলছে, জিহ্বার কার্যক্রমের সঙ্গেও এটা বিশাল এক জগৎ না? এটাকে সমুদ্র বলা হয়েছে না ওখানে? কোনখানে যে আমরা কালকে না পরশুর দিনে পড়ছিলাম। হ্যাঁ, এগুলো সমুদ্র। চোখকেও সমুদ্র বলা হয়েছে না? ঠিক একইভাবে জিহ্বাও কিন্তু সমুদ্র। কারণ এটাতেও আপনি এই জগতে ঢুকলেও এটা বিশাল এবং ব্যাপক। ওখানেও বিশাল এক কার্যক্রম চলতে থাকে। তো সকল কার্যক্রমগুলো আমরা দেখার চেষ্টা করব যে যতদূর যাব, কিন্তু এর সমাপ্তি হয় এই 0 পর্যন্ত দেখা। সংযুক্ত ধর্মকে সংযুক্ত ধর্ম হিসাবেই জানা, জেনে বুঝে অবস্থান করলে, এইরূপে দেখার কার্য সংসাধিত হইলে তাহলে কি হয়, জ্ঞান ও প্রতিসরণের জন্য যথেষ্ট। জ্ঞান ও প্রতিসরণ। প্রতিসরণ মানে কি? প্রতিসরণ মানে কি? প্রতিসরণ হচ্ছে যে ব্যতিক্রম আচরণ বন্ধ হয়ে যেটা সর্বসময়ের জন্য কল্যাণমুখী, ওইভাবেই বাকি জীবন অতিবাহিত করার একটা স্থায়ী অবস্থা। প্রতিসরণ অনেকভাবে, আপনার প্রতিসরণ এটা যদিও বা নর্মাল একটা কথা, বাংলা ভাষায় এটা অন্য কিছু প্রকাশিত হইলেও এই প্রতিসরণ কথাটা কিন্তু ব্যাপক। এটা অরহৎগণের স্থায়ী আচরণ, আর আমরা যারা অরহৎ হওয়ার জন্য চেষ্টা করি তারা প্রত্যেকে আমরা প্রতিসরণমুখী, অর্থাৎ একেবারে কায়িক এবং বাচনিক মানসিক সম্পূর্ণ কর্ম আদি নির্ভুলভাবে পরিচালিত হয়ে জীবনযাপন করার নামই হচ্ছে যে জ্ঞান ও প্রতিসরণ। প্রতিসরণ বলা হচ্ছে এটাকে, বুঝছেন? সবসময় জাগরিত মন নিয়ে চলা, জাগরিত মন নিয়ে চলার নাম হচ্ছে যে জ্ঞান ও প্রতিসরণ। প্রতিসরণটাও সেম, জ্ঞানটাও সেম, একার্থে। তো এভাবে যখন কেউ আসিতে পিইতে খাইতে চাইতে সম্পাদনাকারী হতে, উচ্চারা পাচ্ছাবা কামে, পায়খানা প্রস্রাব করার সময়, তারপরে শয়ন করার সময় সহ যাবতীয় সমস্ত জীবর গায়ে দেওয়ার সময়, ঘ্রাণ নেওয়ার সময়, যা যা এক কথায় যাবতীয় কার্যক্রমগুলো করার সময় সম্পাদনাকারী হতে, সম্প্রজ্ঞান রেখে অবস্থান করা। এই সম্প্রজ্ঞানের সূচনা হচ্ছে যে প্রাথমিকভাবে হচ্ছে যে এটাতে মনোযোগ রাখা, এটার বাইরে মন না দেওয়া, এবং ক্রমান্বয়ে চিত্তোন্নত হইলে পুঙ্খানুপুঙ্খানুভাবে সবগুলো সবিস্তারে নাম এবং রূপকে দেখে ফেলা। এখানে নাম কিভাবে তার অবস্থিতি, এবং এখানে রূপের অবস্থিতি কিরকম, রূপ কিভাবে অবস্থান করতেছে এই জায়গায়, নাম কিভাবে অবস্থান করতেছে, একে অপরের সমন্বয়ে কিভাবে জিনিসটা চলতেছে, এটা না থাকলে কি হবে, নামের সঙ্গে এখানে রূপের সম্পর্ক না হলে কি হবে, রূপের সঙ্গে নামের সম্পর্ক না হলে কি হবে, বা এদের একে অপরের সঙ্গে যে সংযোজন আছে ওই সংযোজন না থাকলে তখন কি হবে, এভাবে করতে করতে হঠাৎ করে বোঝা যায়, দেখা যায় আসলে এই সবগুলো যার যার জায়গায় থাকতে, এগুলো সবগুলো একাকার, কিছু নেই, সব শূন্য, খালি নির্বাণ উপলব্ধির একটা প্রক্রিয়া। এজন্য বলা হয়েছে জ্ঞান ও প্রতিসরণের জন্য এটা যথেষ্ট। এভাবে যদি কেউ দেখতে পারে দেখে। বুঝছেন না? সম্প্রজ্ঞান এগুলো আরো খুব সুন্দর করে বুঝবেন। সুন্দর করে বোঝার জন্য গোয়েঙ্কাজির এই যে দেশনার ইয়েগুলো আছে, এগুলো খুব একাগ্র চিত্তে এক একটা দেশনা 2-3 বার করে শুনবেন, এক একটা দেশনা 2-3 বার করে শুনবেন। সূক্ষ্ম সূক্ষ্ম অনেকগুলো কথা আছে, যদিও বা নর্মালি এমনি মনে হয় যে কিন্তু না, এগুলো অসাধারণ। একবারে বা 2বারে আপনি বুঝবেন না, পুরোটা আপনি ইয়ে করবেন, প্রত্যেকটা দেশনা 3 বার করে শুনবেন,
তাহলে এগুলো খুব একদম অনায়াসে আপনার আয়ত্তভূত হয়ে যাবে এই বিষয়গুলো। যাই হোক, সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা বিভঙ্গ আলোচনা করেছি এবং সম্পর্ক জ্ঞান সম্পর্কে আমরা কিছু আলোচনা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরু ভাতৃদিগকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ, অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাথে কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু। ওকাশা বন্দামি